সালটা তখন 2010, 28শে মে বাংলা তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটে যায় এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। एक्सप्रेस ट्रेन ভারতবর্ষের বুকে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলায়, যেখানে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি। যখন থেকে ভেতরে এসছি না, শুধু মাথা ঘোরাচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে ভেতরটা। বগিটার ভেতরের ভয়াবহতা দেখো, কি পরিস্থিতি তুমি চিন্তা করতে পারবে না। আমি এই ট্রেনটার মধ্যে ঢোকার চেষ্টা, ঘড়ির কাঁটায় এখন 2:30। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম খেমাশুলি স্টেশনে। এই হচ্ছে খেমাশুলি স্টেশন, এর আগের স্টেশন হচ্ছে শর্ডিয়া। এই দুটো স্টেশনের মধ্যিখানেই রয়েছে জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে সেই স্পটটা, যেখানে আমরা এখন যেতে চলেছি। স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে পাশে রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরেই সম্ভবত হেঁটে যেতে হয়। দেখা যাক। তো যেমনটা আমি বলছিলাম, স্টেশন থেকে নেমে কিছুটা সামনের দিকে এগিয়ে এসেই রেল লাইনটা ছেড়ে দিয়ে ডান দিকে রাস্তাটা পড়ে, সেই রাস্তা ধরেই আমরা এখন হেঁটে যাচ্ছি। কেননা রেল লাইন দিয়েও যাওয়া যায়, কিন্তু রেল লাইন দিয়ে যাওয়াটা একেবারেই সেফ নয়। এই কারণের জন্য আমরা, যেহেতু রাস্তা রয়েছে সেহেতু এই ডান দিকের রাস্তাটা আমরা ধরে নিলাম। তো সামনেই দেখছো একেবারে লাল মাটির পথ। এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার মতো। এখানে আসার পর যেটা রিয়েলাইজ করছি আর কি, সেটা হচ্ছে এই টোটাল এরিয়াটা, এক তো রেল লাইনটা জনশূন্য, আর দ্বিতীয়ত যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই মুহূর্তে, সেই রাস্তাটাও কিন্তু প্রচুর নির্জন। আশেপাশে কেউ নেই, চারিদিকে ধুধু করছে মাঠ। বাঁদিকে কিছুটা বাড়ি রয়েছে, তার ওপাশে বাস রাস্তা, মানে মোটামুটি বেশ নির্জনই বলা চলে। আরেকটা জিনিস যেটা ভালো লাগছে এখানে আসার পরে, মানে আপাতত আকাশটা একদম মেঘলা আকাশ। যদি রোদ উঠতো তাহলে গরমে ফাটিয়ে দিত, কিন্তু আপাতত সেই ব্যাপারটা নেই। আকাশটা যেহেতু মেঘলা, এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে থেকে আমরা হেঁটে যাচ্ছি। তবে এই নির্জন এলাকায় যে আমরা দুজন হেঁটে যাচ্ছি, প্রথমে ভেবেছিলাম আমি একাই আসবো, তারপরে বরুণকে বলি যে চল ভাই, কেননা আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। হ্যাঁ, ওকে বলি তোর কি ভয় লাগছে? আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু এই ভয়টা আছে। জানি না যে কী হয় রাতে, আমি মাঝে মধ্যে ঘুমও ভেঙে যেতে পারে। আমার বিশ্বাস যে এই ভিডিওটা করার পর রাতে গিয়ে ঘুমোতে পারবে না। জাস্ট আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। রাতেরবেলা ঘুম হবে? সত্যি কথা বল। রাতের বেলা ঘুম তো হবে না, কারণ এমনিতেই কিছু একটা যদি আমাদের গ্রামে কেউ যদি মারা যায় না, ঠিক আছে, কোনো আত্মহত্যা করে বা এমনিই মারা যায়, আমি কিন্তু একা ঘুমাই না। আমার এই একটা ভয় আছে, কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। কিন্তু থাকবে, ভয়টা সারা জীবন থাকবে। তবে আমার কাছে ভয়ের থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে এই ভিডিওটা করাটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইখানে ভিডিও করতে যাব, কিন্তু আমরা এত পরে আমাদের চ্যানেলটা শুরু করেছি, অলরেডি আমরা পিছিয়ে অনেকের থেকে। যাই হোক, আমার মনের বাসনাটা অনেক দিনের ছিল, যাই হোক আজকে পূরণ হতে চলেছে, তাই তো? একদম। হাঁটতে হাঁটতে না আমি একটু পিছিয়েই পড়েছিলাম। দাঁড়া 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 দাঁড়া। তবে যেটার ভয় পাচ্ছিলাম, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে পিটির পিটির করে। ওই কথায় আছে, যেখানে এই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো বর্ষাকাল, তার মধ্যে ওই মেঘটা দেখাচ্ছিলাম, ব্যাস নেমে গেল বৃষ্টি। এবার ছাতা মাথায় দিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, ফাইনালি বৃষ্টিটা কমেছে, ছাতাটা বন্ধ করে ব্যাগে রাখলাম। চারিদিকে পরিবেশটা দেখো, এত সুন্দর, সবুজ মাঠঘাট, সেখানে লোকজন চাষ করছে, কি সুন্দর গ্রাম বাংলার পরিবেশ। অথচ কিছু ইউটিউবার এই জায়গাটাকে এমনভাবে বর্ণনা করেছে,
কত ভয়ঙ্কর একটা জায়গা, এখানে আসলে তুমি মরে যেতে পারো, তোমার থেকে জিনিসপত্র ছিনতাই হয়ে যেতে পারে, কত ধরনের কথাবার্তা। আমার মনে হয় এই সমস্ত গুজবগুলো না ছড়ানোই ভালো। অযথা একটা জায়গার নামে এই রকম ধরনের গুজব ছড়ালে এটা যেমন নিজেদের জন্য ভালো বার্তা যায় না, তথাপি এখানকার যে স্থানীয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর ওপরেও ভুল বার্তা যায়। আমার সঙ্গে অন্তত সবাই একমত হবে বলে আমার অভিমত এটা। চলে এসেছি স্পটে, বিশ্বাস করুন 1 ঘন্টা পাক্কা হেঁটেছি। তারপরে এই মুহূর্তে আমরা সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছিল, আমরা এখন সেই জায়গায়। মধ্যিখান দিয়ে রেল লাইন, রাস্তার ওপাশে কিছু বগি পড়ে আছে, রাস্তার এই পাশে কিছু বগি পড়ে আছে। সমস্তটা ঘুরিয়ে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবেমাত্র স্পটে এসছি, আমার এই পেছনেই দেখো, জাস্ট দেখাচ্ছি প্রথম কামরাটা। কামরার সামনের দিকে পুরো একদম জঙ্গল হয়ে গিয়েছে। জানি না ভেতরে ঢুকতে পারবো কি না, জাস্ট ওপর থেকেই দেখলাম প্রথমে, এটাই চোখে পড়ল। এবং এই একটা কামরা, ওই দিকে আরও কিছু কামরা রয়েছে, ইঞ্জিন রয়েছে। যে মালগাড়িটা এই ট্রেনটাকে ধাক্কা মেরেছিল, সেই মালগাড়িরও কিছু অংশ এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় লোকজনদের কথায় এখানে রাত হলেই নাকি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। কি হয় না হয় এবং আমাদের সঙ্গে কিছু হয় কি না সেটাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমরা ট্রেনের ভেতরগুলো ঢুকে দেখার চেষ্টা করব কীরকম রয়েছে আপাতত। তো যাই, প্রথম কামরাটার সামনে গিয়ে একটু দেখি আদৌ ভেতরে কীরকম অবস্থায় রয়েছে, ঢুকতে পারা যায় কি না দেখি। এখন আমি চলে এসেছি এই অ্যাক্সিডেন্ট হওয়া সেই বগিগুলোর মধ্যে প্রথম বগিটার কাছে। জাস্ট আমরা এন্টার করার বাঁদিকেই পড়লো যেটা। বগিটার সামনে যেটা প্রথমেই আসছে মানে চোখে পড়লো, সেটা হচ্ছে একটি বসার জায়গা। আর এই দিকে একটা ছোট করে ছাউনি করা রয়েছে। আমার মনে হয় স্থানীয় লোকেরা এখানে এসে মানে কিছু আড্ডা ফাড্ডা মারতো বা কিছু এখানে বসার জায়গা করেছিল। এবার ট্রেনের ভেতরটা যদি দেখানো যেত, মানে ট্রেনের ভেতরে এটা কীভাবে ভেতর দিয়ে আটকানো রয়েছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করি। বাইরে দিয়ে এইখানে বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। তবে বগিটার ভেতরে কিছু জিনিস দেখে মনে হলো যে এখানকার কিছু স্থানীয় লোক এই বগিগুলোর ভেতরে আনাগোনা করে। এখন আমি চলে এসেছি আরও একটা বগির সামনে। বগির এই সামনের দিকটায় আমরা সবাই জানি এই জায়গায় টয়লেট থাকে। তোমরা দেখো যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রতিটা জায়গায় এরকমভাবে দুমড়ে মুচড়ে একদম ছারখাড় হয়ে গিয়েছে। ভেতরটা যদি দেখি, ভেতরটাতেও একদম অবস্থা খুব খারাপ, মানে প্রত্যেকটা সিট বেঁকে গিয়ে একদম দুমড়ে মুচড়ে গেছে। এবার একটু সাইড দিকে আসার চেষ্টা করি। সাইডের এই জায়গাটা দেখো, ওটা পুরো মালগাড়িটা যখন এসে মেরেছিল তখন একদম পুরো চেপটে গেছে। দেখো একদম পুরো যেরকম পেস্ট হয়ে যায় সেই রকম হয়ে গেছে এক প্রকার। কীরকম ভয়াবহ অ্যাক্সিডেন্ট তার মানে তোমরা চিন্তা করে দেখো। দীর্ঘ 15 বছর পড়ে থাকার জন্য পুরো কোচগুলোতে জং পড়ে গেছে। একেবারে শেষ পর্যায়ে কোচগুলো। এই ট্রেনটার মধ্যে ঢোকার চেষ্টা, ঢোকা একেবারেই যাবে না। পুরো দরজাটা পুরো লক হয়ে আছে, ঠেলাও যাচ্ছে না, খোলাও যাচ্ছে না। খুবই বাজে সিচুয়েশান। এবার যদি ভেতর দিকটা যদি দেখতে চাও, তাহলে ভেতর দিকটা একটুখানি হাত বাড়িয়ে দেখানো যেতে পারে।
দেখো কি অবস্থা ভেতরের দিকটা। ওঠার কোনো পজিশন নেই বলে উঠতে পারছি না। ভেতরের দিকটা, এই দিকটা একটু নিচু থাকলে দেখানো যেত। এবার আমরা দেখে নেব যে মালগাড়িটা এসে ধাক্কা মেরেছিল সেই মালগাড়ির কিছু পার্টস। এই দেখো এখানে রয়েছে সেই মালগাড়ির চাকাগুলো। আর এখানেও কিছু পার্টস রয়েছে। সেদিনের সেই ভয়াবহতা কতটা বেশি ছিল এই ট্রেন ইঞ্জিনটাকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। জাস্ট ইঞ্জিনটাকে দেখো, এই যে সেই ইঞ্জিনটা কিভাবে দুমড়ে মুচড়ে গেছে দেখো। এই যে এটা সম্ভবত সেই মালগাড়ির ইঞ্জিনটা যেটা কিনা এসে ধাক্কা মেরেছিল বগিগুলোতে। একবার অবস্থাটা চিন্তা করো কিভাবে দুমড়ে মুচড়ে গেছে। এই ইঞ্জিনটাই ধাক্কা মেরেছিল এতগুলো বগিকে। কি অবস্থা! এই জায়গাটা দেখে আমার নিজেরই সেই ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। এই দেখো ইঞ্জিনটার ভেতরের অংশগুলো, কিছু নেই, একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। বাপরে বাপ! আরো একটি ইঞ্জিন। এখন যেটা দেখলে এই জোড়া ইঞ্জিন দুটো, এগুলো কিন্তু মালগাড়ির ইঞ্জিন। এই হচ্ছে সেই মালগাড়ির অংশগুলো যেগুলো এখনো এখানে পড়ে রয়েছে। কত কত বগিগুলো মালগাড়ির দেখো। একেবারে কোনোটা উল্টানো, কোনোটা সোজা। কি দুর্ঘটনার ভয়াবহতা চিন্তা করতে পারো। আর এই জঙ্গলের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই মালগাড়িগুলোর চাকা। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে এখানকার স্থানীয় মানুষেরা বেশ কিছু বছর এখানে আসতেনই না। ইভেন এখানে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস চলে রাত হলেই, সেটা স্থানীয় মানুষজনরা দাবি করেন। সেই কারণে এখানকার স্থানীয় লোকজন এখানে পূজা অর্চনাও করেছিলেন যাতে এইগুলো না হয়। জানি না এগুলো আদৌ হয় কি না, যদিও আমরা এসছি আজকে পুরো জায়গাটা একটুখানি ঘুরে দেখছি, তবে আমাদের আপাতত কিছু মনে হয়নি সেরকম। ট্রেন লাইনের এপারে ওপারে দুপারে যেহেতু বগিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা দেখে নিলাম একটা সাইড। এবার চলে যাব অপর সাইডে, যেখানে সেই সমস্ত কামরাগুলো রয়েছে যেগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলুন লাইনের ওপারে যাওয়া যাক। এবার আমরা চলে যাচ্ছি রাস্তার ওপারে। লাইনের ওপারেই রয়েছে সেই সবচেয়ে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো। এখন আমরা রয়েছি এই দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোর সামনে। এখানে কিছু স্থানীয় লোকজন দেখছি এখানে গরু চড়াচ্ছে। এক স্থানীয় লোকের সঙ্গে পরিচয় হলো। এই দাদু ভালো আছেন? ভালো আছে। ক্যামেরাটা ধর। আমরা আসছি কলকাতা থেকে। এই সমস্ত বগিগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু একটা কথা কি,
এইখানে অনেকেই বলে নাকি রাত্রিবেলা হলে নাকি কেউ আসতে চায় না, এটা কি সত্যি? এই ব্যবস্থা ভূত বেড়াই রে শোনো, ওটা ভূত বেড়াই। ওইটা আমাদের জমি নেই, ধান জমি তো ওরা চাষ করে। হ্যাঁ হ্যাঁ। মানে 16 সাল থেকে আর রাত্রে থাকিনি আমরা। আর আগে 15, 14, 13 সালে থাকতাম, রাত্রিবেলা ধান কাটা হয়তো। হ্যাঁ। থাকতাম আর রাত 1টা, 12:30, 1টার সময় মেয়ের কান্না শোনা যেত। ওই যে ধান 3টা 4টা মেয়ে নাচ করতেছিল, বুঝলে? নাচ করছিল? এই তোমার ওটাকে রাস পূর্ণিমা বলে যায়, নভেম্বরের রাস পূর্ণিমা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপরে সে আমাকে বাঁশের খুঁটি দিয়ে আমরা একটা বানাতে চাই, 4 তাবু বানাতাম আর ঠিক করে যে ঘর। রাত্রে থাকতাম ওইখানে। থাকার পরে ধান তখন ধান করে নিতে না, তখন থাকতাম। এরকম আমি যখন বেরোতে হচ্ছে এই দাদা ওদিকে ওটা চিন্তা নিয়ে যায়, গলার রাস শোনায়, ছবি শোনায়, মেয়েগুলো নাচ করছে, বুঝলে? 3 সালে টর্চ মারে দিয়েছি, পরিষ্কার দেখতে পাওয়া গেছে। মেয়েগুলো পলকে কোথায় জুড়েছে আর দেখতে পাওয়া গেছে। আমরা এলাম, হাঁটে হাঁটে আসছি, এখান পর্যন্ত এলাম, দেখলাম সেই আরপিগুলো ছিল এখানে 3 জন আমাদের পরিচিত। আর আমাদের দোকানে যেত, বাজার করতো, জল নিয়ে আসতো, জল নিয়ে এসে রান্না বান্না করতো আর কি। সেই ছেলেকে এখন 2 বছর না, 21 সাল থেকে হাওয়া চলে গেছে। হ্যাঁ, রাত্রে থাকে না। এখন দিনে একটু আগে 2 জন আসছিল আর কি, রাত্রি দিনের বেলা আসে, দেখাশোনা করছে, থাকে না আর কি। আচ্ছা, এই ওইখানে তো দেখছি একটা আরপিএফ এর রুম রয়েছে, ওখানে লোকজন থাকে? এখন লোক নাই মনে হয়। এখন লোক নেই। রুমটা আছে পরিষ্কার করা, ওই লাস্টে বগি। হ্যাঁ, এখন লোক নাই রে, ওরা থাকে না। ওই ওরা এমনি দিনের বেলা বসে চলে যায়। আচ্ছা আচ্ছা, ডিউটি করে। আচ্ছা, দিনের বেলা কি কিরকম কোনো সময় এরকম অ্যাক্টিভিটিস চোখে পড়েছে? দিনের বেলা অ্যাক্টিভিটি বলতে আমাদের চোখে পড়েনি, শুনি লোকের মুখে। যেমন যেটাকে বলে মে মাস, এপ্রিল মে রোদের সময়। রোদের সময় এই কান্না শোনা যায় ছেলে মেয়ে। ওই এরাই বলে, এরা এপ্রিল বলতো। ওই বিকালে বাজাতে তো, বাবু কাকু জানো আজকে রাত্রিবেলা না, বা আজকে দুপুরবেলা তাহলে মেয়ের কান্না শোনা যেতেছিল ওই রোদের সময়, তোমার মে মাসে। এখন যে আপনারা এই গরু টরু চড়াচ্ছেন, ভয় লাগছে না? না না, আমাদের কোনো ভয় না, আমরা তো প্রথম থেকে দেখছি। দেখেন, এখানে শুনেছিলাম নাকি আপনারা এই সমস্ত কাটানোর জন্য পূজা অর্চনা করেছিলেন? হ্যাঁ, এটা আমরা করিনি, ওটা ডিপার্টমেন্টের লোক করেছে। আচ্ছা, পাশে করেছে না, রেলের পাশে করেছে। মাটির একটা ইয়ে বানাইছিল, সমাধি বানায়, ওখানে ভগবান এনে জাগ করে ঘিটি পড়াইছিল। আচ্ছা, তারপরে কিছু কম হয়েছে? তারপরে আপনাদের কি মনে হয় কিছু কম হয়েছে সেই সমস্ত জিনিস? আমার তো মনে হয় যে না, কম হয়নি বলে। আপনি নিজের চোখে কখনো দেখেছেন? ওই তো একদিন দেখেছিলাম, বললাম তোমাকে, নভেম্বর মাস পড়লো। আচ্ছা, ধানের জমিতে ছিলাম। ঠিক আছে, ওটা 14 সালে চোখে দেখেছি। আর দেখা যায়নি, দেখেছি। আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম মদন মাহাতো। মদন মাহাতো, স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। রয়েছি সেই সমস্ত পরিত্যক্ত কামরাগুলোর সামনে, যেগুলোকে লাইনের ওপার থেকে ট্রেনে করে এপাশে ফেলা হয়েছিল। কি ভয়াবহ অবস্থা দেখো, এপাশে একটা কামরা এমনভাবে হেলে রয়েছে, আর একটা কামরা এখানে রাখা রয়েছে। তুলনামূলকভাবে যদি বিচার করা হয়, এই কামরাটা একটু ভালো রয়েছে। যদি ভেতরে আসি তাহলে দেখব যে কি অবস্থায় রয়েছে এগুলো, কতটা ভয়াবহ। ভেতরে পুরো আগাছা ছড়িয়ে রয়েছে, আর এই ভেতরের গুলো দেখো কতটা গা ছমছমে পরিবেশ। এখানে যারা মানুষজন যারা ছিল, তাদের সেই রাতের অবস্থাটা চিন্তা করো, কি হয়েছিল। তারা হয়তো ওই শান্তির ঘুমটা ঘুমাচ্ছিল, কেউ হয়তো বা বন্ধুদের সঙ্গে কথা বলছিল, কিংবা তাদের বাড়ির লোকদের সঙ্গে কবে পরিচয় হবে সেই নিয়ে আলাপ আলোচনা করছিল হয়তো। কিন্তু সেই রাতের পরে তাদের আর পরিজনদের মুখ দেখা হয়নি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই সমস্ত পথে। কোচের ভেতরটায় থাকতে খুব অস্বস্তি ফিল হচ্ছে, মানে দম ফম আটকে আসছে, হাঁপিয়ে উঠছি আমি। শুধুমাত্র মানে ওয়েদারের কারণেই নয়, যখনই ট্রেনের ভেতরে আমি ঢুকেছি সেই দিনের ভয়াবহতা মনে করলেই কিরম যেন শরীরটা অস্বস্তি হয়ে উঠছে। আরও একটা কামরা রয়েছে, আরও একটা কামরার অবস্থা এর থেকেও ক্রিটিক্যাল। ভেতরে যাব, গিয়ে একটু দেখব সেই কন্ডিশনটা। এই মুহূর্তে আরও একটা বগির সামনে এসছি। বগিটা এমনভাবে রয়েছে পুরো কাত অবস্থা। ধরে ঢুকি একটু
এখানে মানে প্রথম থেকেই টাল খেয়ে পড়ে যাওয়ার জোগাড়, এরকম বিচ্ছিরি অবস্থা। বগিটার ভেতরের ভয়াবহতাটা দেখো, কি পরিস্থিতি তুমি চিন্তা করতে পারবে না। আমি টাল খেয়ে পড়ে যাচ্ছি, এরকম অবস্থা। ভেতরে আসার পর থেকে না মাথা ফাথা ঘোরাচ্ছে কিরকম একটা। এই যে পুরো কাঁচ হয়ে রয়েছে, দেখছো, দাঁড়ানোর মতো অবস্থাতেই নেই। কি অবস্থা বগিগুলোর। ভেতরে যাওয়াটা খুব একটা আহামরি কাজ হবে বলে আমি মনে করছি না। ভেতরের অবস্থা খুব খারাপ, চারিদিকে তপতপ করছে, পাদানিগুলোর অবস্থা খুব খারাপ, যখন তখন ভেঙে ঢুকে যেতে পারে। যখন থেকে ভেতরে এসছি না, শুধু মাথা ঘোরাচ্ছে, শুধু মাথা ঘোরাচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে ভেতরটা। উফ, এই বগিটা থাকাটা খুব একটা ভালো কাজ বলে মনে করছি না। বেরিয়ে এলাম। উফ, খুব প্যাথেটিক সিচুয়েশন। মানে ওয়েদারের কোনো মা বাপ নেই। বৃষ্টিটা একটু ধরেছিল, ভেবেছিলাম যে ভিডিওটা খুব ভালোভাবে নিতে পারবো, কিন্তু সে কপাল নেই। আবার বৃষ্টি চলে এসছে মুষলধারে। যাই হোক, আমরা এখন চলে এসেছি এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সব থেকে দুর্ঘটনাপ্রবণ যে সমস্ত কামরাগুলো ছিল সেই কামরাগুলোর সামনে। এই হচ্ছে সেই কামরাগুলো। দুর্ঘটনায় এত লোকের মৃত্যু হয়েছিল, আর দুর্ঘটনার ভয়াবহতা এতটা ছিল, তোমরা নিজের চোখে দেখলেই বিশ্বাস করতে পারবে। দেখো, গ্যাস কাটার দিয়ে পুরো ট্রেনটাকে কেটে বের করা হয়েছে লাশগুলোকে। কিছু কামরা তো আবার পুরো দুমড়ে মুচড়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। সামনে থেকে দেখলে দেখা যায় এই যে কামরাটা রয়েছে, এই কামরাটা তোমরা দেখো পুরো পেস্ট হয়ে গেছে। দেখো, যেমন তেলে যেমন পাঁপড় ছাড়লে যেমন ভাঁজ হয়ে যায়, সেরকম ভাঁজ হয়ে গেছে পুরো। কি অবস্থা চিন্তা করে দেখো। চারিদিকে জলাজমি, আর ডান দিকে পুরো কামরার ভেতরগুলোতে এত পরিমাণ আগাছা বাসা বেঁধে নিয়েছে যে সামনে গিয়ে কিছুটা দেখাবো তার অবকাশ নেই। এগুলোকে দেখে না আমার নিজের এখন ফিলিংসটা অন্যরকম হচ্ছে। খুব কষ্ট লাগছে যে কিভাবে লোকজন এখানে সাফার করেছিল সেদিন। যাই হোক, এখানে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তারা যেখানেই থাকুন ভালো থাকুন। আর সেদিনের সেই দুর্ঘটনার স্মৃতিচিহ্ন এখনও বহন করছে এই সমস্ত কামরাগুলো। আমরা যতগুলো বগি দেখেছি এইখানে, সব থেকে ভালো অবস্থায় রয়েছে আমার সামনে যে বগিটা রয়েছে সেই বগিটা। এখানে রাত্রেবেলা কেউ থাকে না। রেল পুলিশের আধিকারিকরা বেশ কিছুদিন এখানে গার্ড দিয়েছিল, কিন্তু বর্তমানে এই সমস্ত ট্রেনগুলো বা ট্রেনের বগিগুলো ফাঁকাই থাকে। অতএব এই ফাঁকা বগিগুলোকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুজবই বলুন আর যাই বলুন, কাল্পনিক ঘটনার শেষ নেই। যাই হোক, আমরা সমস্ত বড় বগিগুলোকে এক্সপ্লোর করলাম, দেখলাম। আমাদের সঙ্গে আপাতত কিছুই হয়নি, সুস্থ অবস্থাতেই ভিডিওটা আমরা শ্যুট করলাম। যাই হোক, এই ভিডিওটার আমরা বন্ধুরা অন্তিম পর্যায়ে। এবার সবশেষে তোমাদেরকে বলবো এই ট্রেন দুর্ঘটনাটা কিভাবে হয়েছিল বা তার ইতিহাস। সালটা ছিল 2010 সাল 28শে মে। হাওড়া থেকে ছেড়ে আসছিল হাওড়া মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। খড়গপুর ছেড়ে আসার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে এই স্টেশনটা পড়ে খেমাশুলি। খেমাশুলির ঠিক পরেই পড়ে সরডিয়া। এই দুটো স্টেশনের মধ্যবর্তীকার একটি অঞ্চলে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা হঠাৎ এক বিস্ফোরণ বলো বা ধামাকাই বলো কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে 13টা বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের ড্রাইভার অন্তত পক্ষে
সামনের দিকে যে লাইনটা গেছে সরডিয়ার দিকে, সেদিকে সিগন্যাল প্রশস্ত করার চেষ্টা করে যে ওদিক থেকে যদি কোনো গাড়ি আসে সেই গাড়িটা অন্ততপক্ষে সিগন্যালটা পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত অপর প্রান্ত থেকে যে মালগাড়িটা আসছিল সে কোনো রকম সিগন্যালই লক্ষ্য করেনি, সরাসরি এসে ধাক্কা মারে এই ক্ষতিগ্রস্ত কামরাগুলোতে। প্রায় 13টা কামরা ক্ষতিগ্রস্ত হয়। এখানে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্ত কামরাগুলো। প্রায় সরকারি মতে 141 জন এই দুর্ঘটনায় নিহত হন। যাই হোক, এখানে আসার পর মানে কথা বলার ভাষাটুকুই আমি হারিয়ে ফেলেছি। কি যে বলবো, কত লোক যে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আর কত লোক যে আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তারা ভগবানের আশীর্বাদে বেঁচে গিয়েছেন, তারা হয়তো কেউ সুস্থ অবস্থায় রয়েছেন, কেউ প্যারালাইসিস হয়ে গিয়েছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।